আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির সংবাদ শিরোনাম। আর আপনাদের সাথে আছি শাকিল আহমদ। কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের 6 জেলা। এতে পানিবন্দী কয়েক লাখ মানুষ। নতুন করে বন্যা কবলিত হওয়ার শঙ্কায় রয়েছেন আরও 9 জেলার লাখো বাসিন্দা। রাঙামাটির বাঘাইছড়িতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 30 গ্রামের বাসিন্দা। 16টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 3,500 মানুষ। এ নিয়ে জেলার 34টি আশ্রয়কেন্দ্রে প্রায় 4,500 মানুষ অবস্থান করছেন। অনেক কেন্দ্রে এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা। বৃষ্টি কমায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে নামছে পানি। বিপদসীমার নিচে বইছে চেঙ্গি নদীর পানি। পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে দীঘিনালাতেও। তবে মেরুং ও কবাখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা এখনও তলিয়ে আছে। এদিকে মৌলভীবাজারে মনু নদের পানি বইছে বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে। প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে 3টি গ্রামে। আর ধলাই নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। সুনামগঞ্জে দুদিনের টানা বৃষ্টিতে বেড়েছে হাওর ও নদ নদীর পানি। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে 20টি গ্রাম। দর্শক, আমরা বৈরী আবহাওয়ার আরও খবর জানবো। চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, যেখানে রয়েছেন ইবেন মীর। ইবেন, আপনাকে দেখতে পাচ্ছি আপনি পানির মধ্যে দাঁড়িয়ে আছেন, খুব নাজেহাল অবস্থা। জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আমি আছি এই মুহূর্তে কালীপুর ইউনিয়ন, 5 নম্বর কালীপুর ইউনিয়ন, পশ্চিম কোকদণ্ডি এলাকায়। সেই জায়গার আসলে চিত্র দেখতে পাচ্ছেন, যে মূল সড়ক অর্থাৎ গ্রামের যে সড়ক, সেই সড়কের অবস্থা এই পরিমাণ পানি, আসলে কোমর পরিমাণ পানি সেখানে। আর যতই আসলে এখানে যতই ভিতরের দিকে, অর্থাৎ মানুষজন আসলে কিভাবে যাতায়াত করছে, যে খাবার, তারা আসলে খাবার সংকটে রয়েছেন। সেই খাবার নেওয়ার জন্য মূলত তারা ঘর থেকে, অর্থাৎ যে পাকা ঘরগুলো রয়েছে, দোতলা ঘর, তিনতলা যে ঘর রয়েছে, সেখানে আসলে যারা নিচতলায় ছিল, টিনের ঘর এবং মাটির ঘরে যারা ছিল, তারা এখন ওই ঘরগুলোতে আশ্রয় নিয়েছেন। সেই জায়গা থেকে বের হয়ে তারা তাদের যে খাবার, সে খাবার সংগ্রহ করছেন। আমরা এখানে অনেকজন আছে যারা আসলে বলছেন যে তারা তাদের জীবদ্দশায় এই পরিমাণ পানি আসলে বাঁশখালীতে তারা দেখেননি। সেই জায়গায় আমরা তাদের কয়েকজনের মুখ থেকে একটু শুনবো আসলে এই পরিমাণ পানি আসলে ঠিক কখনো দেখেছেন কিনা, এর পাশাপাশি এখন কি পরিস্থিতি আপনাদের এলাকার। না, এটা তো আমি না, শুধু আমার দাদার দাদাইও এই আমাদের জীবদ্দশায় তো দূরের কথা, আমার দাদার আমলও বা আমার দাদার দাদার আমলও এখানে এত পানি হয় নাই, এত পানি দেখে নাই, এত বৃষ্টি দেখে নাই। এটা 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 কল্পনার বাইরে পানি। ঠিক কখন থেকে আসলে পানি বাড়া শুরু করলো? আপনারা কখন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন ঘরে আশ্রয় নেওয়া শুরু করলেন? না, আমি আসলে আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হচ্ছে বাঁশখালী পুইচুড়ি ইউনিয়ন। আমি পুইচুড়ি ইউনিয়ন থেকে, এখানে আমার শ্বশুর বাড়ি। তো আমি শুনলাম যে কালী শহর থেকে আসলাম, শুনলাম যে এখানে পানি একেবারে ঘর ভর্তি পানি। তো আমি ওদেরকে নিয়ে আসতে এখানে আসলাম। এখন এসে দেখলাম যে অবস্থা তো খুবই খারাপ। এখানে কোনো ধরনের সহায়তা বা কোনো কিছু পাচ্ছেন কিনা আপনারা? আপনার এই যে হাতের প্যাকেটগুলো, কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? এটা আমাদের জামাতের পক্ষ থেকে বাঁশখালী 16 আসনের এমপি অধ্যক্ষ জহিরুল ইসলামের পক্ষ থেকে এগুলা ফিরিয়ে দেওয়া। এভাবে আমরা এর আগে বেশ কয়েক জায়গায় গিয়েছি, সেখানে যদিও এখনো মানুষের যে সহায়তা সেটি পাননি। আমরা যে নারীরা আসলে দেখছেন যে কি পরিমাণ পানি পার হয়ে তারা আসছেন, আমরা একটু তাদের সাথে আসলে একটু কথা বলতে চাইবো। যদিও তারা আসলে শিশুদের নিয়ে যাচ্ছে। ভেতরে কি পরিমাণ পানি আসলে? আমরা আমরা পানি ফাসতে পানি পুয়াইছে। আপা, আসলে কতটুকু হেঁটে আসছেন, আর ভেতরে পরিস্থিতি কি, আপনার ঘরের পরিস্থিতি কি? বেশি খারাপ, ঘরের বেশ খারাপ। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাবো আমরা রাঙামাটিতে, যেখানে রয়েছেন জিয়াউল হক। জিয়া, সেখানকার চিত্র কেমন দেখছেন? আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন আমাদের। গত 4 দিন আসলে টানা বর্ষণের পরে গতকাল এবং আজকে কিছুটা রৌদ্রাজ্জ্বল প্রকৃতি আমরা দেখতে পেয়েছি। গতকাল কিছুটা বৃষ্টি হলেও এখন সকাল থেকে আসলে প্রকৃতি অনেকটাই ভালো। আশ্রয় কেন্দ্রে গতকাল এবং আজ সকাল পর্যন্ত প্রায় 4,500 মানুষ আশ্রয় নিল।
কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, সে সবশেষ প্রায় 800 থেকে 900 মানুষ আসলে আশ্রয় কেন্দ্র ছেড়েছে বাগাইছড়ি রাঙামাটির বেশ কিছু এলাকা থেকে। তবে বাগাইছড়ির পরিস্থিতি বেশি ভয়াবহ বলছেন প্রশাসন, যেটা বলছেন রাঙামাটির বাগাইছড়ির পৌরসভার 9টি ওয়ার্ড এবং ইউনিয়ন 8টি ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম আসলে পানির তলে নিমজ্জিত ছিল। তবে গত 2 দিন বৃষ্টিপাত না হয় পানি আস্তে আস্তে সরতে শুরু করেছে। মানুষজন আশ্রয় কেন্দ্র ছেড়ে আস্তে আস্তে ঘর বাড়িতে ফিরে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি আসলে করতে শুরু করেছেন মানুষজন, আমরা যতটুকু খবর পেয়েছি। এছাড়া রাঙামাটির পাহাড় ধসের যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরে এসে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল, তারাও আসলে আস্তে আস্তে করে তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে, যেতেও গত 2 দিন ধরে সেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। তবে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছিলেন তাদের আসলে খাবার দাবার সহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল। তবে রাঙামাটির বিলাইছড়ি এবং বরকল এবং দুরাইছড়ি কিছু এলাকা নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছিল সকাল থেকে আমরা খবর পেয়েছিলাম, এবং সেসব এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছে। এবং তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বাগাইছড়ির কিছু অংশটাই প্রায় গতকালকে থেকে আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি প্রশাসনের লোকজন এখন পর্যন্ত সেসব এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী কোনোভাবে পৌঁছাতে পারেনি, এবং প্রশাসন বলছে যে দুর্গম এলাকা এবং বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেসব এলাকাগুলোতে তাদের পৌঁছানো সম্ভব হয়নি। তারা যোগাযোগ করছেন এবং সেসব এলাকাগুলো ত্রাণ সামগ্রী পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখতে চাই, সাজেকে আসলে প্রায় 500-র মতো পর্যটক আটকে পড়েছিল এই সড়ক ডুবে যাওয়ার কারণে। গতকালকে দেশীয় পর্যটক তারা নেমে এসেছেন সেনাবাহিনীর সহযোগিতায়। আজকে প্রায় বাকি পর্যটকরা সবাই এসে সকালের এসকোর্টে ইতিমধ্যে সাজেক ত্যাগ করেছেন। তারা আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আসলে দিঘিনালার কাছাকাছি পৌঁছে গেছেন। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছিল যে সবাইকে নিরাপদে পৌঁছে দেওয়ার পর সাজেকে যাতে আর কোনো পর্যটক পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেতে না পারে সেই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব বান্দরবানে, যেখানে রয়েছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জানাবেন সেখানকার চিত্র কেমন দেখছেন? জনসাধারণ যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রে ঠিকমতো গিয়েছেন কিনা, সবকিছু মিলিয়ে। হ্যাঁ শাকিল, আমি এখন দাঁড়িয়েছি বান্দরবানের পৌর এলাকার আর্মিপাড়া এলাকায়। যে 6 দিনের টানা বর্ষণের কারণে বিভিন্ন জায়গাগুলোতে আসলে প্লাবিত হয়েছে। সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। আমরা একটু আগেই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে সাঙ্গু নদীর পানি এখনো 2 সেন্টিমিটার উপর দিকে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীর পানিও প্রায় 3 সেন্টিমিটার উপর দিকে প্রবাহিত হওয়ার কারণে এখনো কিন্তু বেশ কিছু গ্রাম এবং পাড়াগুলো আসলে নিমজ্জিত রয়েছে বন্যার পানিতে। এবং যে সমস্ত মানুষ বন্যায় কবলিত হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তাদেরকে পৌরসভা এবং ইউনিয়ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তবে যে বিষয়টা সব বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে এই যে জোয়ারের পানি এখান থেকে নেমে যাওয়ার কারণে বান্দরবানের পার্শ্ববর্তী জেলার চট্টগ্রামের যে সাতকানিয়া, লোহাগাড়া সহ যে বিভিন্ন বাজারে ইউনিয়ন রয়েছে বিভিন্ন জায়গাগুলোতে সড়কগুলো তলিয়ে গিয়েছে। এটির কারণে বান্দরবানের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বলতে গেলে অনেকটা বিচ্ছিন্ন রয়েছে এবং বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে মানুষের যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, রংছড়ির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন নির্মাণস্থলগুলো প্লাবিত হয়েছে। নাইক্ষ্যংছড়ির 22 গুন্ডুম এলাকাগুলো প্লাবিত হওয়ার কারণে সেই সমস্ত মানুষগুলো আসলে আশ্রয় নিয়েছে। তবে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, যেহেতু গতকালকে পাহাড় ধসের ঘটনা 5 জনের নিহতের ঘটনা ঘটেছে, এই কারণে প্রশাসন, যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় আসলে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে এখনো বসবাস করছে তাদেরকে বিভিন্ন নিরাপদে সরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছে। তবে এখানে যে সমস্ত মানুষ আসলে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণভাবে রয়েছে তারা কোনোভাবে আসলে সেই সমস্ত ভিটামাটি ছেড়ে আসলে আশ্রয় কেন্দ্রে সরে আসছে না, কোনো না কোনো ভাবে পালিয়ে আবার কিন্তু সেই স্থলে চলে যাচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। তবে এই যে টানা বর্ষণ, এটির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির একটা সংকট তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হলো, কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকেও কিন্তু পানি সরবরাহের কাজ রয়েছে। তবে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এখনো পর্যন্ত পর্যাপ্ত সেই পানি সরবরাহ করতে না পারার কারণে বিভিন্ন জায়গায় আসলে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এবং অনেকগুলো জায়গায় আমরা লক্ষ্য করেছি এখনো বিদ্যুৎ সংকট বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি ইন্টারনেটের টেলিটক, রবি এবং এয়ারটেলের বিভিন্ন সিমগুলো তাদের নেটওয়ার্ক অপারেটিং অনেকটা সমস্যার কারণে মানুষের যোগাযোগ অনেক জায়গায় ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু সকাল থেকে আসলে গত 6 দিন যেভাবে টানা বর্ষণ হচ্ছে, সকাল থেকে কিন্তু আসলে সেভাবে টানা বর্ষণ নাই, কখনো থেমে থেমে আবার কখনো রুদ্রোজ্জ্বল পরিবেশ আমরা লক্ষ্য করেছি। যদি এই পরিবেশ স্বাভাবিক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে হয়তো বাবা আজকে বা কালকে বৃষ্টি কমতে পারে। থাকে ধন্যবাদ আপনাকে। দর্শক, বৈরী আবহাওয়া ও জনদুর্ভোগের খবর জানাতে চট্টগ্রাম, রাঙামাটি এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে রাজধানী সহ দেশের 14টি অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রয়েছে বজ্রসহ বৃষ্টির শঙ্কাও। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2 দিন দেশ জুড়ে
বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো আবহাওয়ার কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টির যে বড় ধরনের ছিল বৃষ্টি তার তুলনায় অনেকটা কমে এসেছে, এটা গ্র্যাজুয়ালি কমতেছে। 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকালে নর্মাল একটা বৃষ্টি থাকে, সেই বৃষ্টিটা হবে। আর যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা গ্র্যাজুয়ালি ভালো দিকে যাচ্ছে। দর্শক, দেশে বৃষ্টি জলাবদ্ধতার আরও খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, নিউ মার্কেটে তো আসলে নাজেহাল অবস্থা, জনভোগান্তি কেমন দেখছেন, সবকিছু মিলে জানাবেন। শাকিল, যেই সক্রিয় মৌসুমি নিম্নচাপটি চলছে, সেই নিম্নচাপের যেই আভাস সেটি কিন্তু ঢাকাতে সেভাবে লাগেনি, কিন্তু যে আজকে সকাল থেকেই বৃষ্টিপাত ঢাকায় বেশ হয়েছে, অর্থাৎ গত 3-4 দিনের তুলনায় সকাল থেকে স্থায়ী একটি বৃষ্টিপাত ঢাকায় দেখা গিয়েছে। এবং সেই অল্প কিছুক্ষণ বৃষ্টিপাতে, অর্থাৎ আধা ঘন্টার একটি বৃষ্টিপাতেই কিন্তু নিউ মার্কেটের এই জায়গা কিন্তু একেবারেই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে মানে হাঁটু সমান পানি হয়ে যাচ্ছে। এবং এটি একদম সায়েন্স ল্যাবের যে মোড়, ওই মোড় থেকে একদম তরুণের ওই পর্যন্ত, অর্থাৎ বলা যায় নীলক্ষেত যেটি আছে সেই পর্যন্ত কিন্তু হাঁটু সমান পানি হয়ে গেছে। আজকে শুক্রবার একটি দিন, মানুষ তাদের ঢাকা শহরে যারা মানুষ রয়েছে তারা তাদের স্বাভাবিক দিনের কাজ শেষ করে তারা নিউ মার্কেটে আসে নিজস্ব কাজে কেনাকাটা করতে। সেখানে এসে কিন্তু বিপাকে পড়েছে। এবং সবচেয়ে বড় যেই ব্যাপারটি সেটি হচ্ছে যে শুক্রবারে ঢাকা শহরে বেশ কিছু কলেজ নানা প্রতিষ্ঠানে পরীক্ষার আয়োজন করা থাকে। তো সেই ক্ষেত্রে যারা পরীক্ষা দিতে এসেছে এই নিউ মার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সকল জায়গায় তাদের সিট পড়েছে, সেখানে পরীক্ষা দিতে এসে পড়েছে বিপাকে। সকালবেলা যখন তারা পরীক্ষা দিতে এসেছে তেমন হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কিছুটা মুষলধারও বৃষ্টি ছিল, কিন্তু পানি জমার ব্যাপারটি ছিল না। কিন্তু পরবর্তীতে এসেই যখন তারা যাবে বাসার উদ্দেশ্যে, তখন কিন্তু একেবারেই পানি হাঁটু সমান এবং যাওয়ার অবস্থাও কিন্তু কঠিন হয়ে গেছে। এবং আরেকটি যে ব্যাপারটি, এই যে নিউ মার্কেট, এটি কিন্তু একটা ব্যস্ত জায়গা, এবং এই ব্যস্ত জায়গায় যে সকল বাস আসতেছে, বাস থেকে যাদের যাত্রীদের নামাবে সেই যাত্রীরাও কিন্তু নামতে পারছে না। তার মানে তারা এই যে নামতে হচ্ছে যেখানে পানি নেই, সেখানে গিয়ে কিন্তু আবার একটি যানজটের মতো অবস্থা সৃষ্টি হচ্ছে। তাছাড়া নিউ মার্কেটের এখানে যেই নূরজাহান মার্কেট, তাছাড়া হকার্স মার্কেট যেটি রয়েছে, সেখানে আরও বড় সমস্যা ধারণ করেছে। কারণ শুক্রবার একটা দিন তারা ব্যবসা বাণিজ্য করে এবং সেই জায়গাটা রাস্তার তুলনায় কিছুটা নিচুতে থাকার কারণে সেখানে কিন্তু পানি একেবারেই ভরে গেছে। এবং তারা অভিযোগ করছে তারা লাখ লাখ টাকা মাসিক ভাড়া দেয়, কিন্তু সেই ক্ষেত্রে তাদের এই যে পানির যেই পানি থেকে যে বাঁচা, যে জলাবদ্ধতা থেকে বাঁচা, সেই বাঁচার কোনো উত্তরণের পথ তারা দেখতে পাচ্ছে না। এবং এখানকার যারা কাজে এসেছে পরীক্ষা, তাদের সাথে কথা বলেছি যে অল্প বৃষ্টিতেই, অর্থাৎ 10-15 মিনিটের বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা আসলে মান্য না। এই ভোগান্তি থেকে তারা কবে মুক্তি পাবে, এটা কিন্তু তারা বারবার করে আমাদের কাছে জানতে চেয়েছে। শাকিল। জি ইমতিয়াজ, আপনিও সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ মাহমুদ। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান তিনি। বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তাই সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। বাঁশখালীর পর সাতকানিয়াতেও যাওয়ার কথা রয়েছে তার। বিতরণ করবেন ত্রাণ কার্যক্রম। দর্শক, এবারে প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। এক আসর পর সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে রেড ডেভিলস। আর 2010 সালের পর আবারও সেমিতে যেতে মরিয়া লা রোহা ফিউরি। দেশি বিদেশি ধারালো অস্ত্রের বিরাট বাণিজ্য গড়ে উঠেছে ভার্চুয়াল জগতে। ঘরে বসে অর্ডার করলেই সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাচ্ছে নিত্য নতুন নানা অস্ত্র, যা ব্যবহার হচ্ছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধে। ছদ্মনামে অস্ত্রের এমন ব্যবসা চালানো হচ্ছে বেশ কিছু টিকটক অ্যাকাউন্ট থেকে। কাজী ফয়সালের অনুসন্ধানে দেখুন এর বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন তুষার লস্কর।
গাবতলি হক পাড়া চিটাশালা নয়ামাটি মিরপুর বটতলা পীরের বাস কল্যাণপুর ঠিকা যায় জামতলা শেখ পেট বারকলা আমতলা সবকলা ওপেন রোডে পট করে গেডি গুডি লক করে দিলে ভাবে টপ করে চোখে টাইপের গলি গলি পুরান ঢাকার সেটা বলা বাইক যত সলি বলি মায়া দয়া উঠা গেছে রুহুরতে একার লেগা চিন্তা মানুষ মাইরা আল্লাহ মুহূর্তে ছোটবেলা থেকে ছিল গ্যাংস্টার হওয়ার ড্রিম ঢাকা যার যত লিঙ্ক কাপায় ওর পোলা পাইন সিন অফলাইন থেকে অনলাইন প্রকাশ্যেই অস্ত্রের মহড়া বিভিন্ন অপরাধ চক্রের। প্রশ্ন হলো ছিনতাইকারী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যরা নিত্য নতুন ধারালো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? এর উত্তর খুঁজতে অনলাইনের এক অস্ত্রের জগতে প্রবেশ। সুইস গিয়ার, চাইনিজ কুড়াল কিংবা তলোয়ার, দেশি বিদেশি ধারালো অস্ত্রের পসরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। অনলাইন মাধ্যমে অস্ত্র কেনাবেচার মার্কেটে গোপন কিছু শব্দ তারা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে ঈগল, চিতা, শিয়াল, মাছরাঙ্গা সহ নানান রকমের ইঙ্গিতসূচক শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছদ্মনামে এই বাণিজ্য চালায় বেশ কিছু চক্র। অস্ত্রের ছবির কমেন্টস বক্সে অসংখ্য মানুষের উপস্থিতি। আগ্রহীরা দাম জানতে চান প্রকাশ্যেই, কিন্তু দর কষাকষি আর লেনদেন পর্ব চলে গোপনে। ছদ্মবেশে সেই অজানা প্রক্রিয়া দেখতে চাই আমরা। এমনই একটি টিকটক অ্যাকাউন্টে ধারালো অস্ত্র কেনার আগ্রহ দেখাতেই শুরু হয় তাদের ইনবক্স আলাপন। অর্ডার করা হলো এই দুটি অস্ত্র। তাদের দেয়া নাম অনুসারে একটির নাম টাইগার, অন্যটি শিয়াল। দুটির দাম মোট ৪,১০০ টাকা। তাদের শর্ত অনুযায়ী পাঠানো হয় ৮০ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ। অনলাইন মাধ্যমে দুটি অস্ত্র আমরা অর্ডার করেছি, যার একটি হোয়াইট টাইগার এবং অন্যটি চাইনিজ কুড়াল। হোয়াইট টাইগার মানে হচ্ছে সুইস গিয়ার। আর এই দুটি অস্ত্রই রিসিভ করতে আমরা যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। কথা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে পণ্য। দুদিন পর নির্ধারিত স্থানে আমাদের অপেক্ষা অর্ডার করা অস্ত্র হাতে পাওয়ার। কিন্তু মোটরসাইকেলে আসা এই দুই তরুণের সাথে কথা বলে জানা গেল তারাই করেন অস্ত্র ব্যবসা। এরপর ঠিকঠাক বুঝিয়ে দিলেন ধারালো অস্ত্র দুটি। তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করেন কিনা জানতে চাইলে সম্মতি জানান। হ্যাঁ যাবে ভাই। আরে ভাই আমরা বিশ্বাস আমাদের ব্যবসা করি। ওইটা শুধু আপনি মেশিনটা পাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে ধরনের অস্ত্র ছিনতাইকারী কিংবা নানান রকমের অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে তার মধ্যে এই দুটি অস্ত্র অন্যতম। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জব্দ করা হয় এই সুইস গিয়ার অস্ত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনলাইনে অস্ত্র কারবারের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগের নজরে আনি আমরা। তারা বলছে শিগগিরই অভিযান চালানো হবে এসব চক্রের বিরুদ্ধে। সে যদি স্বচ্ছ ব্যবসায়ী হইতো তাহলে তার তো এই যে বিভিন্ন নাম ব্যবহার করার দরকার ছিল না। তার মানে সে নিজেই ইন্টেনশনালি খারাপ কাজে ব্যবহার করার জন্য একটা অস্ত্র কিশোর গ্যাং বা সন্ত্রাসী বা চাঁদাবাজের হাতে তুলে দিচ্ছে। আমরা যদি এটা পারি অবশ্যই সেও এই মামলার আসামি হয়ে যাবে। এবং এটা আমাদের যে সাইবার ক্রাইম এবং সিটিটিসি, ডিবি বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের নজরদারিতে আছে এবং তারা নজরদারি করবে আমি আশা করি। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ নানা অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ধরনের বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ পাল্টাপাল্টি অবস্থানে ফের বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। নতুন করে দক্ষিণাঞ্চলের একাধিক কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে হামলার অভিযোগ এনেছে ইরান। বৃহস্পতিবার দফায় দফায় বিস্ফোরণ ঘটে বুশেহর পারমাণবিক স্থাপনার কাছে। দক্ষিণ উপকূলীয় শহর কোনারক এবং সিরিকের একাধিক সামরিক ও কৌশলগত স্থানেও হামলার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে নতুন করে ইরানে কোনো হামলা চালানো হয়নি বলে দাবি যুক্তরাষ্ট্রের। তেহরানের সাথে কূটনৈতিক উপায়ে সংকটের সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে মার্কিন এক সামরিক কর্মকর্তা। আর এই ছিল দুপুর 1টার খবরে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।